শিমুল, ওঠ বাবা, সকাল 9টা বাজে। আর কত ঘুমাবি? পিঠে বানিয়েছি, এখনই ওঠ, ঠান্ডা হয়ে গেলে মজা থাকবে না। আচ্ছা মা, উঠছি, তুমি যাও, আমি আসছি। দেরি করিস না, তাড়াতাড়ি আয়। আয় বাবা, বস। এই নে গরম গরম পিঠা। উফ, কি দারুণ হয়েছে মা, অনেকদিন পর এমন মজার পিঠা খেলাম। তুই এসেছিস বলেই আজ এতদিন পর পিঠে খাওয়ার সুযোগ হলো। আমি তোর মাকে কতবার বলেছি পিঠে বানাতে, কিন্তু সে আমার কথা শোনেই না। তুই এলি আর নিজে থেকেই বানিয়ে ফেললো। তোমার তো শুধু খাওয়া নিয়েই চিন্তা। ছেলেটা কতদিন পর বাড়ি এসেছে, একটু শান্তিতে খেতে দেবে না নাকি? আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর কিছু বলবো না। আবার শুরু করলে তোমরা? আরে এত বয়স হয়েছে তোমাদের, ছেলে মানুষ এখনো গেল না। খা বাবা খা, তোর এসব কথায় কান দেওয়ার দরকার নেই। মা, নানুর হাতের পিঠের স্বাদ কিন্তু আরো বেশি ছিল। 7 বছর আগে খেয়েছিলাম, এখনো মুখে লেগে আছে। এবার তো কলেজ অনেক দিন বন্ধ, নানার বাড়ি ঘুরে আয়, পিঠাও খেতে পারবি। অনেক দিন হলো যাস না। হ্যাঁ মা, ভাবছি এবার যাব, গেলে নানু অনেক খুশি হবে। কবে যাবি? আমি কি তোকে পৌঁছে দেব? আরে বাবা, আমি কি আর ছোট আছি, একাই যেতে পারবো। এই নে বাবা, দুধটা খেয়ে ঘুমিয়ে পড়, কাল সকালে উঠতে হবে। দুধ খেয়ে শিমুল ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে সে রওনা দেয় সখীপুর গ্রামের উদ্দেশ্যে। শিমুল শহরের একটি বড় কলেজে পড়ে। পড়াশোনার চাপের কারণে বাড়িতে আসার সময়ই পায় না। নানার বাড়ি যাওয়া তো দূরের কথা, আজ প্রায় 7 বছর পর সে নানার বাড়ি যাচ্ছে। ট্রেন ছুটে চলেছে। জানালার পাশে বসে শিমুল বই পড়ছে। অনেক দূরের পথ, সকালে রওনা দিলেও সন্ধে হয়ে যায় পৌঁছতে। ট্রেন থেকে নেমে শিমুল একটি রিকশা নেয়। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে রিকশায় চড়ে শিমুল এগিয়ে চলে। কিছু দূর যাওয়ার পর রিকশা থামে নানার বাড়ির সামনে। পুরনো বাড়িটিতে একসময় তার নানার বাবার জমিদারি ছিল। এখন জমিদারি প্রথা নেই, কিন্তু গ্রামের মানুষ আজও সবাই তাদের পরিবারকে সম্মান করে। আরে না না ভাই, তুই এসেছিস, একটা খবর তো দিতে পারতি। কতবার বলেছি আসার আগে খবর দিতে। তোমাদের খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই হঠাৎ করেই চলে এলাম। তা তোমার শরীর কেমন? এই বড় বাড়িতে আমি আর তোর নানু, এই দুজন মানুষ, কতটা আর ভালো থাকা যায়। তুই এসেছিস, কদিন ভালো কাটবে। যা যা, হাত মুখ ধুয়ে আয়। শুনছো, দেখো কে এসেছে। ও মা, এতদিন পর আমাদের কথা মনে পড়লো? না, পড়াশোনার জন্য আসতে পারিনি, এবার বেশ কদিন থাকবো। ঠিক আছে, হাত মুখ ধুয়ে খেয়ে নে, তারপর বিশ্রাম কর। খাওয়া শেষে শিমুল বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ চোখে পড়ে দূরে একটি পুরনো পরিত্যক্ত বাড়িতে আলো জ্বলছে। ওই বাড়িটাতে তো আমার নানা ভাইয়ের বাবা যখন জমিদারি করত, তার চাকররা ওখানে থাকতো। প্রায় 100 বছর যাবত ওইখানে কেউ থাকে না। তাহলে আলো কি করে দেখা যাচ্ছে? তাহলে কি নানা ভাই বাড়িটা বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, যাই হোক, সকালে জিজ্ঞেস করব। এখন গিয়ে একটু ঘুমোই। নানা ভাই, ওই উত্তরের পুরনো বাড়িটা কি তুমি বিক্রি করে দিয়েছো? প্রশ্নটা শুনে আজিজ সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। হঠাৎ এ প্রশ্ন কেন?
না মানে কাল রাতে ওদিকে কেমন যেন একটা আলো দেখেছিলাম। না না ভাই, তুমি বেড়াতে এসেছো, কদিন ঘুরে ফিরে তারপর চলে যাও, ওসবের দিকে নজর দিও না। শিমুল বুঝতে পারে নানা ভাই বিষয়টা এড়িয়ে যেতে চাইছেন। সে আর কিছু বলল না। বিকেলের দিকে শিমুল একা ঘুরতে বের হয়। তার মনে বারবার সেই পুরনো পরিত্যক্ত বাড়িটার কথাই ঘুরছে। অজান্তেই তার পা সেদিকেই এগিয়ে যায়। পুরনো বাড়িটার সামনে এসে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চারপাশ নিস্তব্ধ, কিছুই অস্বাভাবিক চোখে পড়ে না। ঠিক যখন সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, হঠাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ? না না, আমি এখানে শুধু ঘুরতে এসেছি। আপনি কে? আমার নাম ললিতা, আমি এখানেই থাকি। আপনাকে দেখে এগিয়ে এলাম। আপনাকে তো আগে কখনো এইদিকে দেখিনি। ও, আমি শহরে থাকি, জমিদার বাড়িতে বেড়াতে এসেছি। জমিদারের ছেলে আজিজ সাহেব আমার নানা হন। কিন্তু এটা তো আমার নানার সম্পত্তি। আপনি এখানে থাকেন মানে? আমার বাড়ি আশেপাশেই আছে। আচ্ছা 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 আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে ভালোই লাগলো। এখন যাই, বুঝলেন? সন্ধে হয়ে গেছে, নানা ভাই চিন্তা করবেন। রাত 11টা বাজে। শিমুল বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ সে খেয়াল করল বাড়ির পেছনের বাগানের দিকে কেউ যেন দাঁড়িয়ে আছে। ভালো করে তাকাতেই সে দেখতে পেল সন্ধেই যাকে সে পুরনো বাড়ির সামনে দেখেছিল সেই মেয়েটি। তার মুখে যেন গভীর চিন্তার ছায়া। সে একদৃষ্টিতে শিমুলের দিকেই তাকিয়ে আছে। এই মেয়েটা কেন আমার আশেপাশে ঘোরাঘুরি করছে? দেখে তো ভদ্রই মনে হয়, কিন্তু কোনো ভালো মেয়ে এত রাতে আমার বাড়ির আশেপাশে আসবে কেন? না না, এখানে থাকা ঠিক হবে না, আমি বরং ঘরে চলে যাই। শিমুল বিছানায় শুয়ে পড়ে অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু তার চোখে ঘুম নেই। তার মাথায় ঘুরছে ললিতার সেই চাহনি, তার মুখের অদ্ভুত চিন্তামাখা অভিব্যক্তি। এটা যেন আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু এত রাতে কেন? সকালেও তো আসতে পারতো। না না, বিষয়টা মোটেও ভালো লাগছে না। যদি কাল আসে তখন গিয়ে কথা বলবো। পরদিন সকালে শিমুল সেই পুরনো বাড়িটিতে গেল, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পেল না। বাড়িতে ফিরে বারান্দায় বই হাতে নিয়ে পুরো দিনটাই যেন সেই মেয়েটার অপেক্ষায় কাটিয়ে দিল। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, তাও শিমুল এখানেই বসে আছে সেই মেয়ের অপেক্ষায়। রাতে শিমুল আবার বই নিয়ে বারান্দায় বসে পড়ছিল। রাত 11টা বাজতেই হঠাৎ তার চোখ পড়ে দূরে। সে আবার ললিতাকে দেখতে পায়। এইবার আর দেরি করে না শিমুল, বইটা পাশে রেখে দ্রুত উঠে দাঁড়ায় এবং সোজা মেয়েটার দিকে এগিয়ে যায়। চারপাশ হঠাৎ আরো বেশি নিস্তব্ধ হয়ে ওঠে। হালকা বাতাসে গাছের পাতাগুলো কেঁপে ওঠে। দূরের অন্ধকার যেন ধীরে ধীরে ঘনিয়ে আসে। শিমুল কাছে যেতেই, তোমাকে আমার বড়ই ভালো লেগেছে, তাই একটু গল্প করতে এলাম। চলো না, বাগানের ওই দিকে গিয়ে বসি। মেয়েটির চোখে কেমন যেন একটা মায়া ছিল। শিমুল যেন মন্ত্রমুগ্ধ বা মোহগ্রস্তের মতো হয়ে গেল। শিমুলের মন এবং দেহ কোনোটাই যেন আর বসে রইল না। সে মেয়েটির সঙ্গে বাগানের একটি ফাঁকা জায়গায় গিয়ে বসে। কে তুমি? কেন আসো এখানে? তুমি আমায় চিনবে না, আজ কয়েকদিন তোমায় দেখছি, তোমায় বড়ই ভালো লেগেছে, তাই তোমার সাথে বন্ধুত্ব করতে এলাম। তুমি রাগ করনি তো? না না, আচ্ছা তুমি এত রাতে আসো কেন? আমি সন্ধ্যার সময়ও আসতে পারি, কিন্তু সবাই ঘুমালে তারপর আমি আসি, যাতে করে আমাকে কেউ দেখতে না পারে। আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে তো তোমার সাথে মিশতে দেবে না। আমি রোজ ঠিক রাত 11টার সময়ই আসব, আর ওই ফজরের সময় চলে যাব। কেমন? শিমুল তখন স্বাভাবিক অবস্থায় ছিল না।
তা না হলে হয়তো সে মেয়েটির পুরো পরিচয় জানবার জন্য পীড়াপিড়ি করত, কিন্তু সে তা করল না। সে মেয়েটির সাথে গল্প করতে লাগলো এবং তার মনে তখন অনির্বচনীয় আনন্দ, যেন কেমন মোহগ্রস্ত ভাব। শিমুলের একবারও মনে হলো না যে এই ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। এক অপরিচিত মেয়ে প্রতিদিন রাত 11টার সময় আসবে, এর মানেটা কি? এর আত্মীয় স্বজনই বা কোথায়? এসব কোনো কথা শিমুলের মনে উদয় হলো না। সে কেবল তার সঙ্গে কথাবার্তার আনন্দে ডুবে রইল। হঠাৎ ললিতা বলল, আজ যাই, কাল ঠিক 11টাতেই আসবো। বলে মেয়েটি চলে গেল। শিমুল মেয়েটির পিছনে কিছুটা গেল, কিন্তু একটু সামনে গিয়ে আর মেয়েটাকে দেখতে পেল না। পরদিন আবার ঠিক রাত 11টার সময় ললিতার আগমন হলো। শিমুল বারান্দায় বসে বই পড়ছিল। ললিতাকে দেখে সে নিচে চলে আসে এবং তারা প্রতিদিনের মতোই বাগানে গিয়ে বসে। এসে গল্পগুজব আরম্ভ করলো। এভাবেই দিন কাটছে। শিমুল সর্বক্ষণ মেয়েটির কথা ভাবে, এমনই তার আকর্ষণ। সে সারাদিন উদ্গ্রীব হয়ে থাকে কখন রাত 11টা বাজবে। মেয়েটির সঙ্গে উন্মাদকর এবং রাত 11টা থেকে ফজর পর্যন্ত এই সময়টুকু সুখের স্বপ্নের মতো কেটে যায়। একদিন সে মেয়েটিকে জিজ্ঞেস করল, আমি তোমার সম্বন্ধে কিছুই জানি না। তুমি কোথায় থাকো, কার মেয়ে, কেনই বা রাত 11টার সময় আসো, আর কেনই বা ফজরের সময় চলে যাও? কিছুই তো বুঝতে পারি না। আমার পরিচয় নিয়ে তুমি কি করবে শুনি? আমাকে কি তোমার পছন্দ না? তুমি প্রায় জিজ্ঞাসা করো কেন আমি শুধু রাতে আসি, আবার কেন ফজরের আগেই চলে যাই। ঠিক আছে, তার কারণটা আজ তোমায় বলি, শোনো। সন্ধ্যের পর থেকে ফজর পর্যন্ত যে ক্ষণ, কেবল সেই সময়টাই আমি তোমার কাছে আসতে পারি। আমার এমন ক্ষমতা নেই যে এর আগেও আসি কিংবা এর পরেও থাকি। আচ্ছা, আজ তো ফজরের সময় হয়ে গেল, এখনই আজান হবে। আজ আমি আসি, আবার কাল আসবো। আচ্ছা, ললিতা কি মানুষ নয়? ললিতা চলে যাবার পরেই আমার দেহ মনে কেমন এরকম অবসাদ আসে কেন আমি বুঝতে পারি না। না না, দিন দিন শুকিয়ে যাচ্ছি, কোনো কিছুই আর ভালো লাগে না। আমি বুঝতে পারছি ললিতার সঙ্গ আমার জন্য মঙ্গলজনক নয়, কিন্তু কি করা যায়? কি করে তার হাত থেকে উদ্ধার পাবো? আর এইভাবেই বা কতদিন? এভাবে চললে তো আমার শরীর একেবারেই ভেঙে পড়বে। ললিতার আশা বন্ধ করতেই হবে, কিন্তু কিভাবে? আচ্ছা, ললিতা যখন বলছে যে রাত 11টা থেকে ফজর পর্যন্ত তার আসবার সময়, তাহলে আমি কেন সেই সময়টা দরজা বন্ধ করে ভেতরে শুয়ে থাকি না? বারান্দায়ও যাব না, সে দরজা বন্ধ দেখে বুঝতে পারবে যে আমি ঘুমিয়ে পড়েছি। এই বলে শিমুল ঘুমিয়ে পড়ে। যেই বলা সেই কাজ। পরদিন রাতে আর শিমুল বারান্দায় বই নিয়ে না বসে সোজা শুয়ে পড়ে। শিমুল ঘুমিয়ে যায়। শিমুল ঘুমের মাঝেই কেমন যেন একটা অস্বস্তি অনুভব করে। সে চোখ খুলে তাকাতেই দেখে ললিতা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি তুমি এখানে কি করে এলে? ঘুমিয়ে পড়েছিলে বুঝি? আরে না না, ওই শরীরটা একটু খারাপ লাগছিল, তাই বিছানায় শুয়েছিলাম। ইচ্ছা ছিল 11টা বাজলেই বাইরে যাব, কিন্তু তুমি ঘরের ভিতর এলে কি করে? ও, আমি সব জায়গাতেই যেতে পারি। দরজা বন্ধ থাকলেও কি করে ঘরের ভিতরে আসতে পারা যায় সে কথা একদিন তোমাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে সেসব পরে শুনবে। এখন এসো, বাগানে গিয়ে আমরা নিজেদের কিছু গল্প করি। আচ্ছা, আজ আমি আসি। আর শোনো, তুমি বারান্দায় বসে থাকবে, আমাকে দেখেই নিচে চলে আসবে। তারপর আমরা বাগানে বসে গল্প করব, কেমন? তখন ফজরের সময় হয়ে গেল। ললিতা চলে গেল। ললিতা চলে যাওয়ার পর শিমুল শুয়ে শুয়ে ভাবতে লাগলো, ললিতা কি করে দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভেতরে আসতে পারলো? তার মানে ললিতা সত্যি কি মানুষ নয়, কোনো মৃত স্ত্রীলোক? আমি তো কিছুই বুঝতে পারছি না।
ভয় ও প্রেতসঙ্গ তার শরীর আর মনকে দগ্ধ করে দিল। দিনরাত তার খাওয়া নেই, ঘুম নেই, কেবল রাতই কয়েক ঘন্টা সে ললিতার মোহে ভুলে থাকে। এমনই ললিতার আকর্ষণ আর এমনই শিমুলের মোহ। নানা নানি দেখল যে শিমুল শুকিয়ে যাচ্ছে। বলি, এসব কি শুনছি? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? তোমার নানুর মুখে শুনলাম তুমি নাকি ঠিক মতো আজকাল খাওয়া দাওয়া করছো না। নিচের চেহারার দিকে তাকিয়ে দেখেছো? তোমার বাবা মাকে আমি কি জবাব দেব? না মানে একটা মেয়ে রোজ রাতে বাগানে এসে আমায় ডেকে নিয়ে যায়। একটা অচেনা মেয়ে বাগানে এসে তোমাকে ডাকে আর তুমি তার পিছু চলে যাও কেন? তুমি ঘরে গিয়ে ঘুমাবে। আসলে নানা যান, আমি ঘরে দরজা বন্ধ করে থাকলেও সে ঘরের ভিতর চলে আসতে পারে। কি বলছো কি? একটা মেয়ে রোজ রাতে তোমার কাছে আসে? কে মেয়ে? কোথায় বাড়ি? আমি কিছুই জানি না। মানে এতদিন ধরে তোমার কাছে মেয়েটি আসছে আর তুমি মেয়েটার পরিচয় জানতে চাওনি? বিশ্বাস করুন না না, আমি অনেক জিজ্ঞাসা করেছি, কিন্তু সেই মেয়েটা কোনো পরিচয় দেয়নি। তুমি আমাকে এই ব্যাপারটা দেখাতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই পারি। আপনি এই রাত 11টার কিছু পরে বারান্দায় এসে এই বাগানের উত্তর দিকে তাকালেই আমাদের দেখতে পাবেন। আজ রাতে আমি বারান্দায় লুকিয়ে থাকবো। এইদিকে আজিজ সাহেব চিঠি পাঠালো শিমুলের বাবার কাছে। চিঠিতে লেখা, জামাই বাবা, আপনি এখনই এসে শিমুলকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাও। এখানে রইলে তার প্রাণ সংশয় হতে পারে। পারলে আপনি আজই চলে আসুন। এটি আজিজ সাহেব, আপনার শ্বশুর মশাই। চিঠি পেয়ে রহিম সাহেব গভীর চিন্তায় পড়ে গেল। আমার ছেলে কি হয়েছে? তাড়াতাড়ি যাও। শোনো শিমুল, আমি তোমার বাবাকে চিঠি পাঠিয়েছি। তিনি এলে তুমি বাবার সঙ্গে গ্রামে ফিরে যাও। কাল যা দেখলাম, তারপর এখানে থাকাটা তোমার জন্য বিপজ্জনক। শ্বশুর মশাই, আমার শিমুল বাবা কোথায়? তার কি হয়েছে? এই কদিনে ছেলেটার এমন কি হলো বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এখনই এত ব্যস্ত হবেন না। শিমুল আপাতত সুস্থ আছে, কিন্তু এখানে থাকলে সুস্থ তো দূরে থাক, প্রাণেরও সংশয় হতে পারে। আপনাকে সবটা খুলেই বলি। এই বলে শিমুলের নানা তার জামাইকে সবকিছু খুলে বলল। এই তো শিমুল এসে গেছে। যান, শিমুলকে বাড়ি নিয়ে যান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, শুধু নিয়ে গেলেই হবে না, একজন ভালো তান্ত্রিককে দিয়ে শিমুলকে দেখান। ওকে পেতনিটা যেভাবে পেয়েছে তাকে ছাড়ানো খুব সহজ হবে না। ঠিক আছে বাবা, আমি তাই করব। আমি তবে এখন আসি বাবা। এই বলে শিমুলের নানা নানির থেকে বিদায় নিয়ে রহিম ও শিমুল বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। কি হয়েছে তোর বাবা? কি হয়েছে? মা, ও মা, কেঁদো না মা, কেঁদো না। এই তো আমি তোমার কাছে ফিরে এসেছি। আর আমার কিছুই হবে না। আমি বড়ই ভয় পেয়ে গিয়েছিলাম, তোমাদের কাছে পেয়ে এখন মনে অনেকটা জোর পাচ্ছি। আচ্ছা মা, আমি বড়ই ক্লান্ত বুঝলে, এখন আমি একটু বিশ্রাম নিই। এ তো মহা মুশকিল হলো। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম, ভাবলাম ঘুমিয়ে পড়ব, কিন্তু কিছুতেই দু চোখের পাতা যে এক হচ্ছে না। প্রায় 11টা বাজতে চলল। আচ্ছা, ললিতা কি এখানেও আসবে? হ্যাঁ, আমি এসে গেছি। এ কি ললিতা, তুমি? আচ্ছা, তুমি কি ভাবছো বলো তো? আমি ভাবছি তুমি এখানে কি করে এলে। আসলে আমার শরীরটা খারাপ হয়েছে বলে বাবা আমাকে নিয়ে চলে এসেছেন। তুমি সত্যি বলছো? তোমাকে আমার কাছ থেকে কেউ ছাড়াবার চেষ্টা করছে না তো? সে কিন্তু কেউই পারবে না।
তা যতই চেষ্টা করুক না কেন। তুমি কি এতদিনেও বুঝতে পারোনি যে আমি কে? তোমাকে আমার খুব ভালো লাগে, আমি কখনো তোমার অনিষ্ট করব না। কিন্তু তুমি যেখানে যাবে আমিও যাব। তুমি যতদিন বেঁচে থাকবে এইভাবে আমিও আসব। তোমার মৃত্যুর পর আমরা চিরকাল একসাথে থাকব। কিন্তু একটা কথা মনে রেখো, কেউই তোমাকে আমার কাছ থেকে ছাড়াতে পারবে না, কেউই না। না না, কি আর আলাদা করবে? আচ্ছা, আজ আমি আসি। আর শোনো, যা বললাম মনে থাকে যেন। ললিতার কথা শুনে শিমুলের বুক কেঁপে উঠল। ললিতার রাগান্বিত চেহারা দেখে শরীর কাঁটা দিয়ে উঠল শিমুলের। শিমুল পাগলের মতো তার মা বাবাকে ডাকতে লাগলো। বাবা, বাবা, ও মা, মা শুনছো? কি হয়েছে? এইদিকে শিমুলের কলিজা বের হয়ে যাবে এমন অবস্থা। শিমুল তার বাবা মাকে সব খুলে বলল। কি বলছিস বাবা? বাবা, এসব বলিস না। আমার ছেলেটার কি হবে যে? ঠিক আছে, এখনো আমাদের সাথে শুয়ে পড়ো, বুঝলে? সকাল হলে আমি তান্ত্রিক মশাইয়ের কাছে খবর পাঠাচ্ছি। সকাল হতেই তান্ত্রিক মশাই খবর শুনে আসলো। তান্ত্রিককে সব খুলে বললেন রহিম সাহেব। সব শুনে তান্ত্রিক মশাই বললেন, সবকিছু দেখে এবং শুনে যা বুঝছি, এ বড়ই শক্তিশালী আত্মা। এ আত্মা যেভাবে শিমুলকে গ্রাস করে বসে আছে, তাতে তাকে ছাড়ানো খুবই কঠিন কাজ। যে কোনো মূল্যে আমার ছেলেকে সুস্থ করতে চাই। যে স্থানে মেয়েটির সাথে শিমুলের প্রথম দেখা হয়েছিল, আমাকে সেখানে নিয়ে যান। আমি ওইখানে সন্ধ্যের পরে আসন করব। ঠিক আছে, কাল সকালে আমরা রওনা হব। পরদিন সন্ধ্যায় সবাই হাজির হলো জমিদার বাড়ির সেই পুরনো বাড়িটিতে, যেখানে শিমুল আর ললিতার প্রথম দেখা হয়েছিল। তান্ত্রিক আসন করে মন্ত্র পড়া শুরু করলো। হঠাৎ করেই চারপাশ যেন আরো বেশি কালো হয়ে গেল। সামনে একটি কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা দিল। সেখান থেকেই ধীরে ধীরে বেরিয়ে এলো ললিতা। তুই কি চাস? আমাকে এখানে কেন ডেকে এনেছিস? তুই শিমুলের ওপর নজর দিলি কেন? তুই কি চাস? কেন ছেলেটার জীবন নিয়ে খেলছিস? আমার নাম ললিতা, আমি লালেনের মেয়ে। আমার বাবা জমিদার বাড়িতে কাজ করত। জমিদার আমাদের এই বাড়িতে থাকতে দিয়েছিল। বলেছিল যতদিন আমার বাবা তার কাজ করবে ততদিন আমরা এই বাড়িতে থাকতে পারবো। তা বেশ ভালো কথাই তো। দরিদ্রদের জমিদার আশ্রয় দিয়েছিল, তাহলে তুই এই নিষ্পাপ ঘরের ছেলেটাকে কেন তোর মায়ায় ফাঁসিয়েছিস? আমি প্রতিশোধ নিতে এসেছি। জমিদারের কারণেই আমি আমার পুরো পরিবারকে হারিয়েছি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? একদিন আমি বাবার সঙ্গে দেখা করতে জরুরি প্রয়োজনে জমিদার বাড়িতে এসেছিলাম। বাবাকে পাইনি। তখন নায়েব মশাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম বাবা কোথায়। নায়েব বলল জমিদার মশাই জমির কিছু কাজ বুঝিয়ে দিতে বাবাকে সঙ্গে করে নিয়ে গেছে। আমি বিদায় নিয়ে বেরিয়ে পড়তে যাচ্ছিলাম। এমন সময় নায়েব মশাই আমাকে ডেকে বলল, এই শোনো মেয়ে, দেখতে তো ভালোই লাগছে। একদিন আবার বাংলা বাড়িতে এসো। ছি ছি নায়েব মশাই, আপনাকে এমন মানুষ ভাবিনি। আপনি আমার পিতার বয়সী হয়েও এটা কি বলছেন? আমি জমিদার মশাইয়ের কাছে আপনার নামে নালিশ করব। যাও যাও, দেখা যাবে তুমি কি করতে পারো। সেদিন রাতে বাবা বাড়ি ফিরলে আমি সব খুলে বলি। বাবা আমাকে বলল ওরা বড় মানুষ, ওদের সঙ্গে না লাগাই ভালো। বাবা আমাকে বলল তুই এখন থেকে ঘর থেকে বের হবি না। আমি বাবার কথা মানতে না পারলেও মুখের ওপর আর কিছু বলিনি। 3 দিন পর বাবা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলো কেন? আর কি হবে, নায়েব মশাই জমিদারের কাছে বাবাকে চোর বানিয়েছে। জমিদার কিছু যাচাই না করেই বাবাকে কাছ থেকে বের করে দিয়েছে আর বলেছে সকাল হওয়ার আগেই যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি মনে মনে ভাবলাম কাল সকালেই আমি জমিদার মশাইয়ের কাছে গিয়ে সব সত্য বলে আসব। তিনি নিশ্চয়ই আমার কথা শুনবে। কিন্তু সেই সকাল আর আসেনি। রাতেই নায়েব তার লোকজন নিয়ে
আমাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দেয়। আমার বাবা মা আমি সবাই পুড়ে মারা যায়। আমাদের কেউ খোঁজও নেয়নি, জমিদারও না। তাহলে এত বছর পর তুই কেন প্রতিশোধ নিতে এলি? ভুল যদি কেউ করেও থাকে সেটা তো শিমুলের নানার বাবা করেছে। এখন শিমুলের ওপর কেন প্রতিশোধ নিচ্ছিস? নায়েব মশাইয়ের প্রতিশোধ আমি মারা যাওয়ার 40 দিনের মধ্যেই নিয়েছিলাম। তখন জমিদার বুঝে যায় এটা আমাদের কাজ। সে এক তান্ত্রিক এনে আমাকে এখানে বন্দি করে রাখে। এত বছর পর আমি মুক্তি পেয়েছি, তাই এখন আমি তার ছেলের নাতির ওপর প্রতিশোধ নেব। জমিদারের ছেলে তো এমনিতেই মরার সময় হয়ে গিয়েছে। নায়েবকে কিভাবে মেরেছিলি? আমার মারা যাওয়ার 39 দিন পর এক রাতে নায়েব আর তার বউ ঘুমাচ্ছিল। ঠিক আছে, আমি তোর আত্মার মুক্তির ব্যবস্থা করছি। তুই ভালোভাবে এখান থেকে চলে যা, না হলে তোকে আবার বন্দি হতে হবে। যারা তোর সঙ্গে অন্যায় করেছিল তারা কেউই আর বেঁচে নেই, তাই এখন তোর কোনো অপরাধ আমি মেনে নেব না। না না, আমাকে আবার বন্দি করো না। আমি আমি বন্দি হয়ে থাকতে চাই না। ঠিক আছে, তুই এখন চলে যা, কালই আমি তোর আত্মার মুক্তির ব্যবস্থা করব।